আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন জানালেন তারেক রহমান। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ, মন্তব্য। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলে সাংবাদিকদের আশঙ্কা। সুষ্ঠু ভোট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। এবং শ্রমিকের অধিকার নিশ্চিতে ইশতেহারে শোভন কর্ম পরিবেশ যুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তিনি আস্থা রাখতে চান। সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া নির্বাচনে ভূমিকা রাখবেন বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড দেশের জনগণ। আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, হত্যা ও লুটপাটকারীদের সবচেয়ে বড় বিচারক দেশের জনগণ। রাহুল রায় জানাচ্ছেন। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বললেও 2 দশকে প্রথমবার কোনো গণমাধ্যমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ আলাপচারিতার শুরুতেই জানান, শিগগিরই দেশে ফিরছেন তিনি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর দেন। যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসাবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। জুলাই গণ অভ্যুত্থানে নিজেকে মাস্টারমাইন্ড ভাবেন কিনা এমন প্রশ্নও ছিল তারেক রহমানের কাছে। জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, নির্বাচনে কোনো বিরোধী জোট হলেও তাতে উদ্বেগের কিছু নেই। আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম, ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন। আমরা আস্থা রাখতে চাই যে সরকার সে ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন। ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? বিএনপি তো আগেও নির্বাচন করেছে, বিভিন্ন সময় বিএনপি নির্বাচন করেছে, কম্পিটিশন করেই বিএনপি নির্বাচন করেছে, প্রতিযোগিতা করেছে, উদ্বেগের কিছু নাই তো। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। এই বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ। তারেক রহমান জানিয়েছেন, আগামী নির্বাচনে নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যক্তিদেরই মনোনয়ন দেয়া হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সভাপতি অ্যালিস মকবে এবং ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইএসএসকোর মহাপরিচালক ডক্টর সেলিম এম আল মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অ্যালিস মকবে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিস মকবেকে বাংলাদেশের সফরের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে গাজার মানবিক সংকট নিয়ে আলোচনা করেন উভয় নেতা। গাজা ইস্যুতে অধ্যাপক ইউনূস এবং বাংলাদেশের
সংহতির জন্য কৃতজ্ঞতা জানান মানবাধিকার ফেডারেশনের সভাপতি। মিস আইসেসকোর মহাপরিচালক ডক্টর মালেক বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের 3-0 তত্ত্বের প্রসারের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার সংস্কার এজেন্ডা এবং পরিবর্তিত বাংলাদেশে বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি। শিক্ষা বিস্তারে আইসেসকোর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনুস। বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার উপস্থিত ছিলেন। শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার সর্বশেষ অবস্থা জানতে যাচ্ছে সাদি মাহমুদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপাতত লাইফ সাপোর্টে আছেন এবং লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে আমরা জানতে পেরেছি এবং যারা চিকিৎসক আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে 48 ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর কিন্তু তারা বলতে পারবেন যে তার শারীরিক অবস্থা বর্তমানে কেমন আছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে গত শুক্রবার কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে আনা হয় এবং সেই সময় কিন্তু তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে অস্ত্রোপচার করা হয়, তার হার্টে 2টো রিং পরানো হয় এবং তারপর আমরা জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা তারপরও ভালোর দিকে না যাওয়ায় কিন্তু রোববার সন্ধ্যার দিকে কিন্তু মেডিকেল বোর্ড তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যেহেতু গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে যেহেতু 24 ঘন্টা পার হয়েছে আরও 24 ঘন্টা অপেক্ষা করতে হবে তার শারীরিক অবস্থার সবশেষ জানার জন্য। এবং যারা তার স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও এখানে এসেছেন। যদিও এই অবস্থায় তাদের সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারপরও দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন যেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সাদি, ধন্যবাদ আপনাকে। সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সাংবাদিকরা। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তারা বলেছেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে ইসিকে সতর্ক থাকতে হবে। প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ সহ গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তারা। কাঁচের মতো স্বচ্ছ ভোট করতে চান উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগ জানাচ্ছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে নির্বাচনী সংলাপ। সোমবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। সামনের নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে, এই আশাটা আপনারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন? কারণ যেখানে পুলিশ নেই, আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা নাই, তো ওই সময় তো মানুষ চাইবে না যে আমি শুধুমাত্র ভোট দিতে গিয়ে আমি অ্যাসল্ট হই। সংবাদ সংগ্রহের জন্য প্রিজাইডিং অফিসারকে জানিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের যে নীতিমালা করেছে ইসি তার সমালোচনা করেন সাংবাদিকরা। লেভেল প্লেইং ফিল্ড এটি আসলে একটা সবচেয়ে বড় বিষয় এবং আমার মনে হচ্ছে আগামী নির্বাচনে এই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে, কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিকালে পত্রিকার সাংবাদিকদের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। অতীতের নির্বাচনগুলি যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে। আপনাদের সামনে দুটো রাস্তা, একটা হলো নায়ক হওয়ার রাস্তা আর একটা হলো ভিলেন হওয়ার রাস্তা। একটা হলো যে বিচারপতি সাত্তার বা টিএন শেষনের মতো অমর হয়ে যাওয়ার পথ, আরেকটা হলো আমাদের হুদা কমিশনদের মতো এরকম হয়ে যাওয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রশ্নমুক্ত ও স্বচ্ছ ভোট করতে চাই নির্বাচন কমিশন। আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। ইসির তৎপরতায় সবার মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। নারী নেতৃত্ব ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ হবে মঙ্গলবার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচনে ভোটাভুটির পর ভোট গণনা শেষে 25 পরিচালক চূড়ান্ত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন আগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সহসভাপতি হয়েছেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং বরিশালের সাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আদিল আহমেদ শান। বিসিবি নির্বাচনের সবশেষ আপডেট কি আছে আপনার কাছে আমাদের জানান।
ধন্যবাদ নবনীতা। সবশেষ আপডেট যেগুলো আসলে বলার কথা সেগুলো আপনি আসলে জানিয়ে দিয়েছেন যে আজকে দিনভর নাটকীয় যে ভোট গ্রহণ ছিল সেই ভোট গ্রহণের পর পরিচালকরা পর্ষদের 25 জনের পরিচালক নির্বাচিত হয়েছেন এবং তারপর মূল যে বিসিবি সভাপতি কে হবেন এবং 2 জন সহসভাপতি কে হবেন তার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যদি বলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আমাদের আগের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তারও আগের টার্মে যিনি ফারুক আহমেদ ছিলেন সভাপতি পদে তিনি এবার সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং বরিশাল বিভাগ থেকে সাখওয়াত হোসেন প্রথমবারের মতো বিসিবির পরিচালক পদে নির্বাচিত হয়ে সহসভাপতি তিনি নির্বাচিত হয়েছেন। আসলে 25 জন পরিচালকের যে বোর্ডটি এখন গঠন হয়েছে, আগামীকাল 23টি যেই বিসিবির পরিচালনা পর্ষদ যে কমিটিগুলো রয়েছে কে কোন কমিটির দায়িত্ব পাবে সেটা আগামীকাল বোর্ড মিটিং হবে। সেই বোর্ড মিটিংয়ে কিন্তু বন্টন করে দেওয়া হবে দায়িত্বগুলো। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পরিচালনা পর্ষদের যেই নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে প্রায় 17টি নির্বাচনে তেমন আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতায় হয়নি। অনেকেই আসলে ভোট শেষ অনেক সময় বর্জন করেছে। এর মধ্যে দেবব্রত পাল একজন ছিলেন যিনি একদম শেষ মুহূর্তে ভোট দিয়ে এসে কিন্তু তিনি জানিয়েছেন যে এবারের নির্বাচনটা একদম প্রহসন ছিল, তিনি এই নির্বাচন মানেন না এবং সেখানে তিনি আসলে ভোট বর্জন করার কথা জানিয়ে যান। কিন্তু এতে নির্বাচনী প্রেশারে কোনো কিন্তু আসলে ইফেক্ট করেনি, কারণ তিনি তেমন কোনো ভোট পাননি। সাবেক পরিচালক খালেদ মাসুদ পাইলট তার নির্বাচনী আসনে সবচেয়ে বেশি আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তারপর তিনি কিন্তু 25টি ভোট পেয়ে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন পরিচালক পদে এবং তারা কিন্তু আজকের যে পরিচালনা পর্ষদের যিনি সবার ভিতর থেকে একটা কথাই কিন্তু বারবার এসছে যে আগামী 4 বছরে বিসিবির দায়িত্ব এবং জাতীয় দল এবং বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে সেই বিষয়ে কিন্তু তারা রূপরেখা নির্ধারণ করবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে কোথায় দেখতে চান তার রূপরেখাটাই কিন্তু কালকে তারা প্রদর্শিত করবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু সবাই মিলে আসলে কাজ করবেন। এই বিষয়টি কিন্তু আসলে জানানো হয়েছে বুলবুল আহমেদের পক্ষ থেকে। এছাড়া অন্যান্য আরও যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিব। বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আসলে বর্তমান সভাপতি জানিয়েছেন, সেটা হচ্ছে আমাদের বর্তমান বিসিবির যত কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরকে জেলা প্রেসিডেন্ট হিসেবে তিনি ঘোষণা করেছেন এবং তারা যেন ক্রিকেটের উন্নয়নের প্রতিটি জেলা থেকে যেন কাজ করেন সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের ক্রিকেট প্রতিটি তৃণমূল পর্যায়ে যেন উন্নতি হয় সেই বিষয়ে তিনি জানিয়েছেন। তো বিসিবি নির্বাচনকে ঘিরে ফলাফল এবং সবকিছু এই ছিল আমার কাছে আপডেট। নবনীতা, ধন্যবাদ আপনাকে। দেশের টেকসই আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিতের পাশাপাশি নির্বাচনী ইশতেহারে শোভন কর্ম পরিবেশ প্রসঙ্গ যুক্ত করা উচিত বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আই কার্যালয়ে বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণ প্রকল্পের সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে বক্তারা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা এখন পঞ্চম শিল্প বিপ্লব। বিশ্ব শোভন কর্মদিবসে তাই দেশের 7.5 কোটির অধিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্বারোপ। এরই ধারাবাহিকতায় চামড়া শিল্পের 10 লাখ শ্রমিকের অধিকার পরিস্থিতি, যথাযথ মজুরি, স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা সহ নানা সংকট ও উত্তরণের রূপরেখা নিয়ে বাংলাদেশের টেকসই চামড়া খাত বিনির্মাণ শীর্ষক প্রকল্পের সংবাদ সম্মেলন। বিবৃতি ও প্রশ্নোত্তরে প্রকল্প অংশীজনরা তুলে ধরেন চামড়া শিল্পের লক্ষ্যমাত্রা ও বাস্তবতার রূপস্বরূপ। 51% নারী থাকার পরেও নারীরা কেন কাজে আসে না বা আসলেও কিছুদিনের মধ্যে কেন চলে যায়, তার একটা বিশাল হলো শোভন কর্মদিবস পায় না। শ্রম আইন আছে, সেই শ্রম আইন অনুযায়ী আমাদের যে শ্রমিকদের অধিকারগুলো, সেই অধিকারগুলো মানে কি আপনার যেন সম্পূর্ণরূপে সেই আমাদের কর্মক্ষেত্রে বাস্তবায়িত হয়। উন্নয়নশীল দেশ থেকে যদি মধ্যম উন্নত সারির দেশে যেতে চাই তাহলে কিন্তু এই যে এসডিজি গোল যেটা শোভন কর্মপরিবেশ সেটা অবশ্যই কিন্তু পালন করতে হবে। শ্রমিকরা তাদের অধিকারের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারবে, শ্রমিকরা তাদের কাজের সম্পর্কিত বিষয়গুলো স্বাধীনভাবে উত্থাপন করতে পারবে, সেরকম একটি সমাজের জন্য গণতন্ত্র খুবই প্রয়োজন। দোষারোপ ও দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে চামড়া শিল্পের টেকসই অগ্রযাত্রা অর্জনে ঐক্যবদ্ধ প্রয়াসে জোর দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বহু বছরের পুরনো একটি শিল্প, যেই শিল্প নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক, কিন্তু যেই জায়গায় যাওয়া উচিত ছিল, আমাদের পৌঁছানো উচিত ছিল, যেই ধরনের একটি ভালো পরিবেশের
সেটা কিন্তু এখনও আমরা অর্জন করতে পারিনি। আমাদের একটা বিশাল সম্ভাবনা রয়েছে এই সেক্টর থেকে একটা উন্নতির। যতই বলি সরকারকে দোষ দেই কিংবা মালিক পক্ষকে দোষ দেই কিংবা অন্যদের যে কথা যদি বলি, আলটিমেটলি কিন্তু আমাদেরই দোষ। নানা ধরনের অব্যবস্থা সেটাও কিন্তু আমরাই করছি। শ্রমিকরা যদি সোচ্চার না হয় তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু দাবি কিন্তু আদায় হয় না। স্বাস্থ্যের ব্যাপার, তাদের পরিবেশের ব্যাপার এবং তাদের কর্মর যেই জায়গায় তারা কাজ করছে সেইখানে পরিবেশ যাতে ভালো থাকে তার কথা কিন্তু তাদের বলতে হবে। এই জায়গায় পৌঁছাতে হলে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাহলেই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নকারী ওশি ফাউন্ডেশন, বিলস, গণস্বাস্থ্য কেন্দ্র, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে চলচ্চিত্র শিল্পী সমিতির সভায় দোয়া হয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ 7 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ইলিয়াস কাঞ্চন। সভায় উপস্থিত শিল্পীরা আবেগ আপ্লুত হয়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, সভায় ইলিয়াস কাঞ্চন সহ অসুস্থ গুণী অভিনেতাদের জন্য দোয়া করা হয়েছে। সৌদি ইলিয়াস কাঞ্চন সাহেব অসুস্থ এবং তার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন হয়েছে এবং তিনি এখন রেডিয়েশন নিচ্ছেন। তো এটা শোনার পর থেকে যে উনি আমাদের সাবেক সভাপতি এবং উনি এত বড় একটা জীবন্ত বদন্ত অভিনেতা, তো আমরা মূলত একজন অভিনেতা হিসেবে তার যে অবদান সেটাকেই সামনে রেখে আমরা মনে হলো যে উনি এবং আমাদের আরেকজন অভিনেতা, পরিচালক, প্রডিউসার রুহুল আমিন বাবুল ভাই আছেন, তারপর আমাদের আরমান ভাই যিনি এখন এই যে উনিও অসুস্থ, মূলত তাকে সামনে রেখে আমরা কোরআন থেকে কিছু তেলাওয়াত এবং আমরা দোয়া পাঠ করি এবং এটা আরো করব। আমি এটাই বলতে চাই, সবাই দোয়া করবেন ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসানে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে মিশরের মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হোয়াইট হাউস ঘোষিত 20 দফা গাজা পরিকল্পনার প্রথম পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের অবসানে দ্রুত পদক্ষেপ নিতে আলোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় গণহত্যা বন্ধে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানানোর কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হামাস জানিয়েছে তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হায়া, যিনি গত মাসে কাতারে ইসরায়েলের এক হত্যা চেষ্টার লক্ষ্যবস্তু হয়েছিলেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ভোর থেকে ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইউরোপ জুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে এবার পাটের দাম কিছুটা বেশি থাকার পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চাষিরা। তবে পাটের উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। পটুয়াখালীর গলাচিপা শহর থেকে 1250 কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় অভিযান চালায় র্যাব 8 এবং পরিবেশ অধিদপ্তর। সে সময় 2টি দোকান এবং গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলিথিন বিক্রেতা দেবদুলাল পালকে 15,000 এবং মদন পালকে 10,000 টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
খুচরা ক্রেতাদের জন্য গ্রি ফরচুন অফার নামে মোবাইল ওয়েব অ্যাপস ভিত্তিক বিশেষ অফার চালু করেছে গ্রি। গ্রাহকরা গ্রি বা হাইকো এসি কিনে মোবাইলে এই অফারে অংশ নিতে পারবেন। এখানে স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিতভাবে নগদ ছাড় অথবা আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকবে। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব অফার ঘোষণা করা হয়। ইলেকট্রোমার্টের রিটেল ও পার্টনার শোরুম থেকে অফারগুলো উপভোগ করা যাবে। গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার বলেন, 2 দশকেরও বেশি সময় ধরে গ্রি দেশের গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সংবাদে সময় হলে আবারও বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। পূজার ছুটির পর আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার কার্যক্রম। প্রার্থীরা আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট ও একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করছেন। শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। ভোট চাওয়ার পাশাপাশি দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন তারা। নির্বাচন কমিশন জানিয়েছে, 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা 14 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই নির্বাচনী প্রচার চলবে আগামী 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত। এবার খেলার খবর। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন জানালেন তারেক রহমান। কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ। মন্তব্য। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলে সাংবাদিকদের আশঙ্কা। সুষ্ঠু ভোট আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। এবং শ্রমিকের অধিকার নিশ্চিতে ইশতেহারে শোভন কর্মপরিবেশ যুক্ত করতে বিশেষজ্ঞদের আহ্বান। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।